এক সময় ঘুম থেকে উঠে দেখবেন এই সম্পত্তি খাসখতিয়ানে চলে গেছে। সুপ্রিয় দর্শক মন্ডলী, আসসালামু আলাইকুম। আমি অ্যাডভোকেট মোহাম্মদ বেলায়েত হোসেন, বাংলাদেশ সুপ্রিম কোর্ট মেম্বার, ঢাকা জজ কোর্ট, মাদারীপুর জজ কোর্ট অ্যান্ড ঢাকা ট্যাক্সেস বার অ্যাসোসিয়েশন। ভিউয়ার্স, পরিবর্তন হয়ে গেল ওয়ারিশ সম্পত্তির ভাগাভাগির নিয়ম এবং 3টি পদ্ধতি না মানলে ওয়ারিশ সম্পত্তি বেচা বিক্রি করতে পারবেন না ও দখলও হারাতে হবে। লিগ্যাল নলেজে আপনাদের সবাইকে জানাই ফুলের শুভেচ্ছা। সুপ্রিয় দর্শক মন্ডলী, নতুন সরকার গঠনের পর ওয়ারিশ সম্পত্তি ভাগাভাগির নিয়ম বদলে যাওয়ার খবরটা অনেক পরিবারের ভেতরে এক অদ্ভুত অস্থিরতা তৈরি করেছে। বছরের পর বছর ধরে যে ভিটামাটি, যে ঘর, যে জমি, বাবা দাদার স্মৃতি জড়ানো সেই সম্পত্তি হঠাৎ করেই আইনের নতুন কাঠামোর মধ্যে পড়ে গেছে। অনেকেই ভাবছেন, এটা কি তাহলে আর আমাদের রইল না? ধরা যাক, নতুন নিয়মে ওয়ারিশ সম্পত্তি ভাগাভাগি 3টি নির্দিষ্ট পদ্ধতি মানতেই হবে। এই পদ্ধতিগুলো অনুসরণ না করলে সম্পত্তি বেচা কেনা করা যাবে না, দলিল রেজিস্ট্রি হবে না, এমনকি দখলও হারানোর ঝুঁকি থাকবে। ফলে মানুষ এখন শুধু কাগজপত্র নয়, নিজের অস্তিত্ব নিয়েও তারা শঙ্কিত। কারণ আমাদের সমাজে জমি মানে শুধু সম্পদ নয়, এটা পরিচয়, নিরাপত্তা আর স্মৃতির ধারক। সুপ্রিয় দর্শক মন্ডলী, আর সময় নষ্ট না করে শুরু করা যাক। লেটস গেট স্টার্টেড। সুপ্রিয় দর্শক মন্ডলী, আমরা জানি যে ওয়ারিশ সম্পত্তি কি। ওয়ারিশ সম্পত্তি হচ্ছে মৃত ব্যক্তির সম্পত্তি। দ্যাট মিন্স একজন ব্যক্তি যত সময় পর্যন্ত মৃত্যুবরণ না করেন তত সময় পর্যন্ত উত্তরাধিকার সৃষ্টি হয় না। 3টি পদ্ধতি অবলম্বন না করলে আপনি আপনার ওয়ারিশ সম্পত্তি বেচা বিক্রি, হস্তান্তর, ভাগাভাগি কোনো কিছুই করতে পারবেন না। ইভেন কি আপনি দখলও থাকতে পারবেন না। এক সময় সম্পত্তি খাসখতিয়ানে চলে যাবে, আর একজন ব্যক্তি যখন মৃত্যু বরণ করেন তখন উত্তরাধিকার সৃষ্টি হয়। আর এই উত্তরাধিকার সৃষ্টি হওয়ার পরে মৃত ব্যক্তির সম্পত্তি, মৃত ব্যক্তির রেখে যাওয়া স্ত্রী, কন্যা, পুত্র, সন্তান, বাবা মা, তারা ফারায়েজ মোতাবেক এই সম্পত্তির অংশীদারিত্ব পেয়ে থাকেন বা মালিকানা পেয়ে থাকেন। এই মালিকানা পেতে হলে সরকারিভাবে রাষ্ট্রীয় আইন মেনে কিছু নিয়ম বা আইনের দৃষ্টিতে কিছু কার্যক্রম রয়েছে, যে কার্যক্রমগুলি ওয়ারিশদের সম্পন্ন করতে হয়। আর এই সকল ওয়ারিশরা যদি মৃত ব্যক্তির সম্পত্তি সঠিকভাবে তারা যদি এই রাষ্ট্রীয় আইন না মানে এবং এই 3টা পদ্ধতিতে তারা যদি তাদের সম্পত্তি একক মালিকানা অর্জন না করে, তাহলে আইনের দৃষ্টিতে মৃত ব্যক্তির সম্পত্তি যারা ওয়ারিশ তারা গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের ভূমি মন্ত্রণালয়ের যে সকল সংশ্লিষ্ট বিভাগ আছে, ইউনিয়ন ভূমি অফিস, উপজেলা ভূমি অফিস, সেখানে তারা মালিকানা পাবে না বা তাদের মালিকানা বৈধ বলে গণ্য হবে না। এই বিষয়ে কয়েকটি পরিপত্র বা প্রজ্ঞাপন জারি করা হয়েছে ভূমি মন্ত্রণালয় কর্তৃক। ওয়ারিশ সূত্রে পাওয়া সম্পত্তি আপনি কিভাবে মালিক হবেন, আপনি কার সম্পত্তির মালিকানা চাচ্ছেন, বাবার সম্পত্তি অথবা মায়ের সম্পত্তি, পূর্বপুরুষের সম্পত্তি, তাদের মৃত্যুর পরে পর্যায়ক্রমে ধারাবাহিকভাবে বাবা মার কাছে এসেই কিন্তু শেষ হয় এবং বাবা মায়ের মৃত্যুর পরে এই সম্পত্তির মালিক পুত্র সন্তান, কন্যা সন্তানরাই হয়। আমাদের সমাজে কিছু কিছু ভাই বন্ধুরা আছে যারা এই সম্পত্তি নিজেরা আত্মসাৎ করার চেষ্টা করেন। তারা একটি রেকর্ড খতিয়ানে নাম উত্তোলন করে দিয়ে অন্য ওয়ারিশকে বঞ্চিত করে। বোনদের দূরবর্তী কোথাও বিবাহ ও হয়ে গেলে তারা বাবার বাড়িতে কম আসে বা সম্পত্তির খোঁজ খবর নেয় না। অনেক ভাইয়েরাও বোনদের ডিপ্রাইভ করে তারা সম্পত্তি বেচা বিক্রি, হস্তান্তর করে থাকে, যার কারণে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার যে সিস্টেমটি চালু করেছে, এই সিস্টেমের কারণে আপনি আর এই সুযোগটি পাচ্ছেন না যে একজন ওয়ারিশকে বঞ্চিত করে আপনি সম্পত্তি বেচা বিক্রি, হস্তান্তর বা ভোগ দখল করতে পারেন। আমরা জানি যে আমাদের দেশে বর্তমানে ভূমি ব্যবস্থাপনা অটোমেশন পদ্ধতিতে চলে গেছে। এই অটোমেশন পদ্ধতিতে চলে গেছে যখন তখন ধাপে ধাপে গ্রাজুয়ালি প্রত্যেকটা খতিয়ান, প্রত্যেকটা দলিল কিন্তু অনলাইন করা হচ্ছে। প্রকৃতপক্ষে যে ব্যক্তি মৃত্যুবরণ করেছে তার সম্পত্তি যত ডকুমেন্টস আছে, যখন ধাপে ধাপে অনলাইন করা হবে তখন আপনি নিজেই বুঝতে পারবেন যে ওই সম্পত্তিতে আপনার অংশ রয়েছে। এই অংশটি আপনাকে বের করতে হলে আপনাকে যা যা করণীয়, 3টি পদ্ধতির মধ্যে 1 নম্বর পদ্ধতি হচ্ছে
মৃত ব্যক্তির সম্পত্তি অবিভক্ত হিসেবে থাকে। কথা হচ্ছে যদি আপনি এই সম্পত্তি ভাগ করতে চান, মানে জমা ভাগ করতে চান, আপনি জমা ভাগ করতে পারেন। এখন অনেক ভাই বন্ধুরা প্রবাসে থাকে, তারা জমা ভাগ করতে চায় না। আবার দেখা গেছে কোনো ভাই সামনে দিয়ে নিয়ে রাখছে, তারা জমা ভাগ করতে চায় না, অর্থাৎ আপোষ বন্টননামা দলিল করতে চায় না। এইগুলো যারা করতে চায় না তারা বেসিক্যালি জানেন যে যদি আপোষ বন্টননামা দলিল করতে হয় তাহলে রাস্তার পাশের যে দামি জমিটি তাকে ছেড়ে দিতে হবে, সেখানে অন্য ওয়ারিশকে দিতে হবে, সে তার অংশ চলে যাবে। এই সমস্ত চিন্তা ভাবনা করে এতে সরকার যেমন ক্ষতিগ্রস্ত হচ্ছে, ইভেন কি সাধারণ জনগণও ক্ষতিগ্রস্ত হচ্ছে। তার এই ধারাবাহিকতায় সরকার যে প্রজ্ঞাপন জারি করেছেন সেখানে স্পষ্টই বলা হয়েছে যে এখন এই ধরনের কোনো ফ্রডুলেন্ট করা যাবে না, এই ধরনের কোনো চালাকি করা যাবে না, ডিফ্রাই করার সুযোগটি সরকার এখানে রাখে নাই। এখন সরাসরি আপনি যৌথভাবে নামজারি করতে পারবেন। এখন যৌথভাবে নামজারি করলে কি করতে হবে? আপনার জমির কাগজপত্র দিয়ে মৃত ব্যক্তির যে জমি, সেই জমির কাগজপত্র এবং মৃত ব্যক্তির আপনি যে একজন ওয়ারিশ সেটা প্রমাণ করার জন্য ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানের কাছ থেকে আপনি একটি ওয়ারিশান সনদ নেবেন। এটা নিয়ে আপনার ন্যাশনাল আইডি কার্ডের ফটোকপি সহ আপনি সরাসরি এসি ল্যান্ড অফিসে দরখাস্ত করলে এসি ল্যান্ড অফিস থেকে প্রত্যেক দাগে দাগে হিস্সা মোতাবেক সবার নামজারি করে দিবে। কারণ এখন আর না দেওয়ার সুযোগ নাই যে আপনার নামজারি হবে না। সেখানে একদম স্পষ্ট করে কিন্তু বলা হয়েছে যে যদি আপনি আপোষ বন্টননামা দলিল না করেন তাহলে যৌথ নামজারি করলে প্রত্যেক দাগে দাগে নামজারি করে দিবে। আপনি সেই নামজারি মোতাবেক আপনার সম্পত্তি আপনি মালিকানা, বেচা বিক্রি, হস্তান্তর সবকিছুই করতে পারবেন। আর যদি এটি না করেন তাহলে আপনি বেচা বিক্রি, হস্তান্তর কোনো কিছুই করতে পারবেন না। সেকেন্ড থিং বা দ্বিতীয় যে পর্যায় সেটি হচ্ছে আপনি আপোষ বন্টননামা দলিলের মাধ্যমে কিন্তু আপনি সম্পত্তি আপনি বেচা বিক্রি, হস্তান্তর সব করতে পারেন। আপোষ বন্টননামা দলিল করতে হলে কি করতে হবে? মৃত ব্যক্তির যতগুলো ওয়ারিশ আছে তার সম্পত্তির মালিকানা পাবে, তাদের সবাইকে একত্রে বসে আপোষে একটা সিদ্ধান্ত বা ডিসিশনে যেতে হবে যে দাগে দাগে সম্পত্তি না নিয়ে আপনি এক দাগেও 10% সম্পত্তি নিতে পারেন, যদি সবাই সেটা সম্মত হয় বা সবাই সেটা মেনে নেয়। সবার মতামতের ভিত্তিতে একটি আপোষ বন্টননামা দলিল হবে, একটি মাত্র দলিল হবে। ইভেন কি এই দলিলের সার্টিফাইড কপি সকল ওয়ারিশগণ নিতে পারবে বা তাকে দিতে পারবে, এবং এই দলিলটি যখন হয়ে যাবে তখন ওই দলিলের সার্টিফাইড কপিতে আপনি নামজারি করলে আপনাকে যে দাগ থেকে সম্পত্তি দেওয়া হবে সেই দাগের আপনি মালিকানা পেয়ে যাবেন। আপনার নামে একটি নামজারি খতিয়ান হয়ে যাবে। আপনাকে ওই এক দাগ থেকেও যদি অন্য ওয়ারিশরা সম্পত্তি আপনাকে দিয়ে থাকে তাহলে এক দাগ থেকেই 20% সম্পত্তি আপনি নিতে পারবেন। এতে কোনো বিধি নিষেধ নেই, কারণ সবাই মিলেই একটা সিদ্ধান্ত নিয়েছে এই আপোষ বন্টননামা দলিল করা হয়েছে। সব শেষে এবং 3 নাম্বার হচ্ছে আদালত কর্তৃক রায় ডিগ্রি নেওয়া। দ্যাট মিনস দেখা গেল যে সেফার কেউ আপোষ বন্টননামা দলিলও করতেছে না বা যৌথ নামজারিও আপনি করতে পারছেন না, সেই ক্ষেত্রে কি করবেন? আপনি যদি আদালতের মাধ্যমে নিতে পারেন সেই ক্ষেত্রে আপনি একটি বাটোয়ারা মোকদ্দমা রুজু করতে পারেন। একটি ওয়ারিশান সনদ এবং মৃত ব্যক্তির যে জমি সেই জমির যে কাগজপত্র তার দলিল দলিলাদি খতিয়ান, দ্যাট মিনস ইচ অ্যান্ড এভরিথিং নিয়ে একজন সিভিল লয়ারের শরণাপন্ন হয়ে আঞ্চলিক ও আর্থিক এখতিয়ার সম্পন্ন জেলা জজ কোর্টে আপনি একটি দেওয়ানি মোকদ্দমা রুজু করে দিতে পারেন। সেটা হচ্ছে বাটোয়ারা মোকদ্দমা। অনেকে বলে থাকে যে বাটোয়ারা মামলা দিলে অনেক সময় লাগে। আসলে এখন আগের দিন কিন্তু নেই বন্ধুরা, সময় বদলে গেছে। এখন জারি মামলা করতে হয় না, এখন ডিজিটাল পদ্ধতিতে আপনার নোটিশ যাচ্ছে, সাক্ষী একবারই হয়ে যাবে। বিদেশে থাকলেও বিদেশে বসে সাক্ষী দেওয়া যাচ্ছে। এই যে সুযোগটা আপনি কাজে লাগাতে পারেন, তাহলে আদালত কর্তৃক যখন আপনি একটি বাটোয়ারা মোকদ্দমা দিয়ে দেবেন, এই বাটোয়ারা মোকদ্দমাতে ঠিক তেমনি ভাবে যৌথ নামজারিটা যেরকম ভাবে হিস্সা মোতাবেক করা হতো প্রত্যেক দাগে দাগে ফরজ মোতাবেক, তেমনি ভাবে আদালত কর্তৃক আপনার যে আইনজীবী থাকবেন তিনি যখন ভাগ করে দিয়ে সাবমিট করবেন, আদালত কর্তৃক সবকিছু দেখে
যখন রায় ডিক্রি দেবে সেই রায় ডিক্রির উপরে বেস করে আপনি সরাসরি এসিল্যান্ড অফিসে গিয়ে আপনার এই সম্পত্তির নামজারি করে নেবেন। ইভেন কি আপনি এই সম্পত্তি হস্তান্তর বেচা বিক্রি করতেও পারবেন। আর যদি আপনি এগুলি না করেন তখন তাহলে আপনি দখলে থাকলেও কিন্তু সেই সম্পত্তি খাজনা দিতে গেলেও আপনাকে কিন্তু বন্ধুরা সম্পূর্ণ সম্পত্তির খাজনা দিতে হবে। আর আপনি যখন খাজনা বন্ধ করে রাখবেন এক সময় ঘুম থেকে উঠে দেখবেন এই সম্পত্তি খাসখতিয়ানে চলে গেছে। এই সকল সমস্যা থেকে যদি আপনাকে পরিত্রাণ পেতে হয়, আপনার সম্পত্তি আপনি বুঝে নিতে চান, তাহলে এই 3টি পদ্ধতি ছাড়া আর কোনো পদ্ধতি নেই। গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের ভূমি মন্ত্রণালয় থেকে এমনটি বলা হয়েছে। সুপ্রিয় দর্শক মণ্ডলী, আশা করি এই ভিডিওটি থেকে আপনারা সামান্যতম হলেও উপকৃত হয়েছেন। যদি ভিডিওটি আপনাদের সামান্যতম উপকার আসে তাহলে রিকোয়েস্ট করব চ্যানেলটি লাইক, শেয়ার, কমেন্টস এবং সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি প্রেস করে দিন, যাতে পরবর্তী ভিডিওর নোটিফিকেশনটি খুব সহজেই পেয়ে যান। সো আজকের মতো এখানেই শেষ করছি। দেখা হবে অন্য কোনো দিন, অন্য কোনো ভিডিওতে, অন্য কোনো আইনি কন্টেন্ট নিয়ে। সেই পর্যন্ত সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন, নিরাপদে থাকুন। আবারও সবাইকে ধন্যবাদ জানিয়ে এখানেই শেষ করছি। আল্লাহ হাফেজ।